বাংলাদেশ আওয়ামী লীগ আসছে, আমি কথাটা একমত না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলার মাটিতেই আছে, কোথাও যায়নি। এবং সেটা হচ্ছে যে বলতে পারেন যে বিগত ২২ মাসে যে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ বাংলাদেশ আওয়ামী লীগের উপর করা হয়েছে, সেটা যদি আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, সেটা যদি এই বর্তমান বিএনপি, জামাত বা অন্য রাজনৈতিক দলের উপরে পড়তো, আহ, তাদের ২২ মাসে তাদেরকে ২ জনকেও খুঁজে পাওয়া যেত না বাংলার মাটিতে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টির পূর্ব থেকে অদ্যাবধি পর্যন্ত যে ত্যাগ, সংগ্রাম, লড়াই এবং নিজেদের জীবন বাজি রেখে দেশ এবং দলের জন্য যেভাবে কাজ করে গিয়েছে, এত পরিমাণ আত্মত্যাগ আমার জানা মতে আপনার বর্তমান বিশ্বে কোনো রাজনৈতিক দলের আছে বলে আমার জানা নেই। লাখো লাখো নেতাকর্মীর রক্তে রঞ্জিত বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধীনতা পূর্ব থেকে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা অকাতরে জীবন দিয়েছে দলের জন্য। এবং এই দলটির প্রাণই হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। যখনই আওয়ামী লীগ বিপদে পড়েছে, যখনই আওয়ামী লীগকে বারবার শকুনেরা খামচে ধরেছে, বাংলাদেশ থেকে যখনই আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, সেই ষড়যন্ত্রের জাল ছেদ করে, সেই ষড়যন্ত্রের জালকে নষ্ট করে বারবার বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছে তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মী। আজকে পর্যন্ত আওয়ামী লীগের যে সাংগঠনিক অবস্থান ২৪-এর ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে, তার সম্পূর্ণ অবদান তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মী, যারা বাংলাদেশে অবস্থান করে দলের নীতি আদর্শকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করে মাঠে ঘাটে পথে প্রান্তরে জেল, জুলুম, হুরিয়া, মৃত্যু ভয় কোনো কিছু সবকিছু উপেক্ষা করে তারা বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাটিকে তারা বয়ে চলেছে। এবং যার কারণে তৃণমূলের সাহস, তৃণমূলের এই ধরনের দুঃসাহসিক যে চরিত্র আমি বলবো, তার কাছেই আসলে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের রাজনৈতিক অপমৃত্যু ঘটেছে। এত নির্যাতন, নিষ্পেষণের পরে একটি দলের নেতাকর্মীরা যে দলের প্রতি এত অনুগত থাকতে পারে, দলীয় প্রধানের প্রতি তাদের যে আস্থা এবং বিশ্বাস, সেটা একটি বিরল ঘটনা। আপনারা অতি সম্প্রতিতে কলকাতাতে দেখেছেন যে একটি নির্বাচনে হারার পর মমতা ব্যানার্জি তার দল থেকে অনেকটা ছিটকে পড়েছে। ১৫ বছর তৃণমূল যেভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল, তারা দল পরিচালনা করেছে, সরকার পরিচালনা করেছে, সেই তুলনায় তৃণমূলের এই দুঃসময়ে মমতার পাশে মমতার লুক খুঁজে পাচ্ছে না। এর উল্টো চিত্র বাংলাদেশে। যখনই আওয়ামী লীগকে বিপদে ফেলা হয়েছে, আওয়ামী লীগকে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে নেতাকর্মীদেরকে অকাতরে ধরে যেখানে পাচ্ছে সেখানে হত্যা করা হচ্ছে, নির্বিচারে মামলা দিয়ে তাদেরকে জেলে পুরা হচ্ছে, কোন নেতা কর্মীর মনে একটু দাগ কাটেনি। তারা মৃত্যুর জন্য প্রস্তুত, তারা লড়াইয়ের জন্য প্রস্তুত, তারা যে কোনো বিপদে, যে কোনো ঝঞ্ঝার মধ্যে তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে আওয়ামী লীগকে পুনরায় রাজপথে ফিরিয়ে আনতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। এটাই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র এবং এটাই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের সবচেয়ে বড় গুণগত দিক আমি মনে করবো। জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর এই বাংলাদেশটিকে যেভাবে সাজিয়েছিলেন, এই বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়নের ছোঁয়া তিনি দিয়েছিলেন, সে উন্নয়নের ছোঁয়া আজকে বাংলাদেশের প্রতিটি পথে ঘাটে প্রান্তরে সাধারণ মানুষ সকলেই তা ভোগ করছে। বাংলাদেশের আকাশে, বাতাসে, মাটিতে যেখানেই তাকান না কেন সেখানে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া বিরাজমান। আওয়ামী লীগ বাংলাদেশে শুধু নিজেদের নেতাকর্মীর জন্য তারা কাজ করেনি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে সমগ্র দেশের জন্য, সমগ্র মানুষের জন্য কাজ করে। কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতিতে যেভাবে আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে সামরিক, বেসামরিক সহ আন্তর্জাতিক সংস্থা যেভাবে আওয়ামী লীগের পিছনে লেগেছে, এবং এই সরকার ইউনূসের এক্সটেনশন সরকার হিসেবে যারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা, গুম, নানা ধরনের নির্যাতনের মধ্য দিয়ে তারা আওয়ামী লীগকে তারা ঠেলে দিচ্ছে, সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের আর পিছনে যাওয়ার সুযোগ নেই।
পিছনে অনেক গিয়েছে, এখন প্রতিঘাত করার সময়, প্রতিরোধ করার সময়, এবং সেটাই করছে। এবং যার কারণে আওয়ামী লীগ যখন প্রতিরোধ শুরু করবে, আওয়ামী লীগ যখন প্রতিঘাত করবে, সেটা এত দুর্দমনীয় হবে, সেটা এত ভয়ঙ্কর হবে, সেটাকে সামলানোর ক্ষমতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের আছে বলে আমরা মনে করি না। কারণ আওয়ামী লীগের ভিতরে দেশপ্রেম আছে, আওয়ামী লীগের ভিতরে ৩০ লক্ষ শহীদের রক্তের ঋণের দায়বদ্ধতা রয়েছে, আওয়ামী লীগের ভিতরে বঙ্গবন্ধুর রক্তের ঋণ রয়েছে। সুতরাং আওয়ামী লীগ ফিরবে এবং দুর্দমনীয় প্রথায় আওয়ামী লীগ ফিরবে। এটাই আওয়ামী লীগের রাজনৈতিক বৈশিষ্ট্য। এবং বাংলাদেশ যতদিন থাকবে, লাল সবুজের পতাকা যতদিন বাংলার মাটিতে পথ করে উঠবে, ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগের নাম, বাংলাদেশ আওয়ামী লীগের অস্তিত্ব, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। এটাই চূড়ান্ত সত্য। এবং জননেত্রী শেখ হাসিনা অতি সম্প্রতি নেতা কর্মীদের উদ্দেশ্যে যে নির্দেশনা প্রদান করেছেন, তাতে তৃণমূলের প্রত্যেকটি নেতা কর্মীর হৃদয়ে স্ফুলিঙ্গ তৈরি হয়েছে এবং তারা সকলেই প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগের জন্য পুনরায় জীবন দিতে, দেশের জন্য জীবন দিতে এবং দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বকে পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত করতে তৃণমূলের প্রত্যেকটি নেতা কর্মী এখন উন্মুখ হয়ে আছে। যেদিন চূড়ান্ত ডাক আসবে, যেদিন জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য পুনরায় তিনি তার চূড়ান্ত নির্দেশনা প্রদান করবেন, সেদিন বাংলার পথে ঘাটে প্রান্তরে সব দিকে আওয়ামী লীগের পতাকা উঠবে, জয় বাংলা ধ্বনিতে আবারও পুরো বাংলাদেশ প্রকম্পিত হবে। এবং যেদিন জয় বাংলা ধ্বনিতে পুরো বাংলাদেশ প্রকম্পিত হবে, সেদিন এই এনসিপি, রাজাকার, আল বদর, আল শামসের উত্তরসূরিদেরকে কেউ বাতি দিয়ে টোকায় পাবে না, হারিকেন দিয়েও খুঁজে পাবে না এই ধরনের দেশদ্রোহীদেরকে, যারা বাংলাদেশ বিক্রির ষড়যন্ত্রের সাথে লিপ্ত, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে নষ্টের ষড়যন্ত্রের সাথে লিপ্ত, যারা এদেশকে আমেরিকার অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্রে লিপ্ত, তাদেরকে শুধু আওয়ামী লীগ নয়, এদেশের প্রত্যেকটি মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। এবং তাদের এই গত 22 মাসের কর্মকাণ্ডে জাতির সামনে একটি জিনিস সুস্পষ্ট হয়েছে, যে এখন যারা রাজনীতি করছেন, যেসব রাজনৈতিক দল, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, বিরোধী দলে আছেন, এবং তাদের যারা আপনার সহযোগী, সেখানে সুশীল বলেন, সাংবাদিক বলেন, ডলার সন্ত্রাসী বলেন, যারা বিভিন্নভাবে এই ধরনের রাজনৈতিক অপশক্তিগুলোকে ডিফেন্ড করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে, তাদের সকলের অপমৃত্যু ঘটবে বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে, এটা নিশ্চিত। বাংলাদেশ আবারও মুক্তিযুদ্ধের চেতনায় শানিত হয়ে এ দেশ মুক্তিযুদ্ধের ধারায় চলবে, স্বাধীনতার সপক্ষের শক্তির দ্বারাই বাংলাদেশ। আবার আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশেই চলবে, এখানে অন্য কোনো শক্তি বাংলাদেশের মানুষকে আর দমিয়ে রাখতে পারবে না। প্রয়োজন একটি যোগ্য নেতৃত্বের, যেটা জননেত্রী শেখ হাসিনা, তিনি প্রমাণ করেছেন তিনি অতুলনীয় এবং তিনি অনন্য একজন রাজনৈতিক নেতৃত্ব। একজন দূরদর্শী রাজনৈতিক নেতার যে ধরনের গুণাবলী থাকা দরকার, শেখ হাসিনা ইতিমধ্যে 22 মাসে পুরো বিশ্বের কাছে প্রমাণ করেছেন যে তিনি অজেয়। এবং বাংলাদেশের রাজনীতিতে একমাত্র নেত্রী শেখ হাসিনা, যার বিকল্প বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, কোন সুশীল বলেন, বুদ্ধিজীবীরা বলেন, সাংবাদিকরা বলেন বা ডলার সন্ত্রাসীরা বলেন, তার বিকল্প হিসাবে কাউকে প্রতিস্থাপিত করতে পারে নাই। সেটাই অনন্য বৈশিষ্ট্যে উজ্জ্বল, অনন্য মহিমায় উজ্জ্বল জননেত্রী শেখ হাসিনা। এবং তার নেতৃত্বে তৃণমূল, তার নেতৃত্বে আওয়ামী লীগ যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতেই বাংলাদেশের রাজনীতিতে পুনরায় তাদের অবস্থান পাকাপোক্ত করেই এদেশের মানুষের জন্য, এদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিত করে, গণতন্ত্রের সুষম গণতন্ত্র নিশ্চিত করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আবারও তাদের স্বকীয় উচ্চতায় বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক বৈশিষ্ট্য। ধন্যবাদ। সঙ্গে থাকুন, তানভীর হায়দার ভূঁইয়া আমাদের সঙ্গে আছেন, ডক্টর মোল্লা হক। একটু হকের কাছে শুনি, যদি আপনি কিভাবে দেখছেন আমাদের আজকের এই টাইটেল বা আমরা যে বিষয় নির্ধারণ করলাম, আওয়ামী লীগ আসছে, এনসিপি পালাচ্ছে। এনসিপি তো পথে ঘাটে সর্বত্রই এখন মারও খাচ্ছে। ডিম তো একদম লন্ডন পর্যন্ত পৌঁছে গেছে, বিশ্বের বিভিন্ন দেশের ডিম পৌঁছে গেছে, বাংলাদেশে তো আছেই তৎপরতা। সব মিলিয়ে আপনার বিশ্লেষণটা কিরকম? জি, ধন্যবাদ বিপুল ভাই। আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অভিনন্দন জানাচ্ছি আমার সহ আলোচক তানভীর ভাইকে এবং দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আমি যেটা আসলে বলতে চাই
সে বিষয়ে যদি বলতে হয় তাহলে প্রথমে আমি তানভীর ভাইয়ের সাথে একটা জিনিস এগ্রি করবো যে আওয়ামী লীগ আসছে বলতে আপনি হয়তো যেটা বুঝিয়েছেন যে আওয়ামী লীগ অ্যাক্টিভ হচ্ছে। যে আওয়ামী লীগ আসলে আসছে বলাটা না বলে বলা উচিত আওয়ামী লীগ অ্যাক্টিভ হচ্ছে, এনসিপি পালাচ্ছে, এটা বলা হয়তো বেটার হবে। কারণ বাংলাদেশে ৪-৫ কোটি যদি আওয়ামী লীগের ন্যূনতম মানে সদস্য থেকে থাকেন বা সমর্থক থেকে থাকেন, তাহলে আপনার এই অফিসিয়ালি বাংলাদেশ থেকে জীবন বাঁচানোর জন্য দেশ থেকে বাধ্য হয়েছেন কত? আমরা ধরে নিচ্ছি যে অফিসিয়াল স্ট্যাটিস্টিক্সে ভারতে ৪-৫ হাজার, পৃথিবীর বিভিন্ন দেশে আরো ৪-৫ হাজার, সব মিলিয়ে টিলে হয়তো ম্যাক্সিমাম আপনি ধরে নিতে পারেন ৭-৮ হাজার লোক বা ম্যাক্সিমাম ১০ হাজার লোক দেশ থেকে বাধ্য হয়েছে। কিন্তু আওয়ামী লীগের সমস্ত আওয়ামী লীগের ১৬০ জন এমপি মন্ত্রী গ্রেফতার হিসেবে আছেন। এর মধ্যে ৪১ জন ইতিমধ্যে জেলে মারা গেছেন। প্রায় আপনি শুনে থাকবেন যে আওয়ামী লীগের ৩ থেকে ৩.৫ লক্ষ নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে। কেউ জামিন পেয়েছেন, কেউ এখনো জামিন পাননি, কেউ জেল গেটে জামিন পেয়ে জেল গেটে এসে শোন অ্যারেস্ট হয়ে আবার তারা অ্যারেস্টেড হচ্ছেন। তো আওয়ামী লীগের যেই ৪-৫ হাজার বা আপ টু ১০ হাজার লোক যদি দেশ ত্যাগ করে থাকে এবং যদি ১-১.৫ লাখ, ২ লাখ বা ২.৫ লাখ নেতা কর্মী জেলে থেকে থাকে, তারপরেও কিন্তু আওয়ামী লীগের আমার হিসাবে মিনিমাম ৫ থেকে ৮ কোটি আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতা তারা এখনো রয়েছেন এবং বাংলাদেশেই রয়েছেন, তারা কোথাও যাননি এবং তারা এখন অ্যাক্টিভ হচ্ছেন। আপনি বলতে পারেন যে বিগত ২টি বছর আমরা যেই সেনাবাহিনীর ব্যাকিং এ আমরা যে মব দেখেছি, যে মবের জনক ছিলেন ইউনূস, এবং ইউনূস নিজে আপনি দেখেছেন অফিসিয়ালি সংবাদ সম্মেলন করে উনি এনসিপির ছেলেদেরকে বলছিল যে আওয়ামী লীগ কি তোমাদের গ্রামে নাই, তোমরা কিছু করতে পারো না। তো এইভাবে যে উনি মব উস্কে দিয়েছিলেন এবং ওনারা মবকে বলতেন প্রেশার গ্রুপ। এবং রাজনীতি তো আমরা বুঝি, রাজনীতি তো আমরা করি, আমরা রাজনীতি বুঝি। আপনি মবকে যদি প্রেশার গ্রুপ হিসেবে লিগালাইজ করেন এবং মব বাংলাদেশে মানে এতগুলি পুলিশ, অফিসিয়াল স্ট্যাটিস্টিক্সে প্রায় ৫০ জনের মতো পুলিশ খুন হয়েছে, ১৭৮ জনের মতো পুলিশ অফিসিয়ালি নিখোঁজ। তো আপনি যদি এই দুটো স্ট্যাটিস্টিক্স মেলান, ২০০-র উপরে পুলিশ তাহলে নিহত হয়েছে। আর অনেকেই আনঅফিসিয়ালি বলে থাকেন ১০০০-এর উপরে পুলিশ নিহত হয়েছে। এবং বাংলাদেশের সবগুলি থানা লুটপাট করা হয়েছে, অস্ত্র লুটপাট করা হয়েছে। তারপর হচ্ছে এগুলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে করা হয়েছে। আমি স্পষ্টভাবে সেনা প্রধানকে সেদিন দায়ী করে একটা স্ট্যাটাস দিয়েছি যে আপনি ৫ই আগস্ট দুপুরবেলা বললেন দেশের দায়িত্ব আমার। আপনার দায়িত্ব থাকাকালীন কিভাবে বাংলাদেশে ৪৯০টা থানা লুট হয়, কিভাবে দেশের শত শত পুলিশ খুন হয়, কিভাবে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী, মাইনরিটি, হিন্দু লোক খুন হয়, কিভাবে হাজার হাজার ধর্ষণ হয়। শুধুমাত্র এই ২০২৬ সালের এপ্রিল মাসে ২,০০০-এর উপরে নারী নির্যাতনের কেস রিপোর্ট হয়েছে বিপুল ভাই। তো এই যে জিনিসগুলি ঘটছে, এই জিনিসগুলি র্যান্ডম নয়। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করা, বাংলাদেশকে একটি পাকিস্তানের কনফেডারেশনে রূপান্তর করা, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ বানায় দেওয়া, বাংলাদেশের সাথে মায়ানমারের যুদ্ধ তৈরি করা, আরাকান আর্মির কাছে চিটাগাঙ্গের একটা অংশ দিয়ে দেওয়া, তারপর 7 সিস্টার নিয়ে গুটি খেলা, বাংলাদেশকে একটা যুদ্ধ অবস্থার মধ্যে ঢুকিয়ে ফেলা, যেটা আমরা ইরাকে দেখেছি, লিবিয়াতে দেখেছি। আমরা ইরাক, লিবিয়ার মতো চমৎকার দেশগুলাকে, যে উন্নয়ন তাদের চলছিল ৮০ দশক ৯০ দশকে, সেই দেশগুলাকে ধুলাতে মিলিয়ে দেয় এখন তারা আসছেন এই দক্ষিণ এশিয়াতে লুটপাট করতে, এটাকে ধ্বংস করতে। এমন অবস্থায় আপনি দেখেন এনসিপি কি? এনসিপি তো আমি বলি এটা জামাতের সি টিম বা ডি টিম। আপনি দেখেন এবি পার্টি, আমরা বলি এবি পার্টি ফুয়াদকে, তাকে বলি জামাতের বি টিম। তারপরে জামাতের সি টিম আছে আরো ২-৩টা। তারপর হচ্ছে যে আমি মনে করি এনসিপি জামাতের ডিই টাইপের কোন একটা টিম হবে, জামাতের বিসি হওয়ার যোগ্যতা তাদের নাই। তো অনেকে এটাকে বলেন আপনার এই ফ্রিডম পার্টির মতো, কিন্তু ফ্রিডম পার্টিতেও আপনি বলবেন যে মেজর জেনারেল ফেনারেল কিছু মেজর ফেজর ছিল, সেনাবাহিনী কর্মকর্তা ছিল। এনসিপিতে তো কেউ নাই। এনসিপিতে কয়েকটা ছেলে যারা আগে নিজের থেকে ছাত্রলীগ বলে পরিচয় দিত, সেই ছেলেগুলি মিলে এনসিপি হচ্ছে। আমরা শুধু আজকে না, যখন ২০২৫ সালে এনসিপি বিভিন্ন প্রোগ্রাম করতো, আমরা দেখতাম ১০ জন ১৫ জন লোক যেত না। যতগুলি সাংবাদিক তার চেয়ে অনেক কম অ্যাটেন্ডি দেখতাম আমরা। সুতরাং এনসিপি তাদের ভ্যালিডিটি হারিয়েছে, তাদের জনসমর্থন হারিয়েছে। আজকে এনসিপির আক্তার পর্তুগালে গেছে, সে ডিম খেয়েছে। হাসনাত আব্দুল্লাহ ইংল্যান্ডে গিয়ে ডিম খেয়েছে। তারপর হচ্ছে যেখানেই তারা পুলিশ প্রোটোকল ছাড়া যাচ্ছে, সেখানেই তারা ডিম খাচ্ছে, সেখানেই লোকজন তাদেরকে গালিগালাজ করছে। আপনি এনসিপির সার্জিস থেকে শুরু করে হাসনাত, নাহিদ, আসিফ, এদের প্রত্যেকে ফেসবুকে যান, যদি আপনি দেখেন রিয়াকশন 80% হাহা রিয়াকশন, 90% হাহা রিয়াকশন। এরা কিন্তু সবাই আওয়ামী লীগ না, সাধারণ জনগণ।
তো এই সাধারণ জনগণ তাদেরকে রিজেক্ট করেছে। এবং বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় দল আওয়ামী লীগকে বাইরে রেখে ষড়যন্ত্র করে যে নির্বাচন 12 ফেব্রুয়ারি করা হয়েছে, সেই নির্বাচনে আপনি দেখেন সেখানেও মাত্র 7টি সিট তাদেরকে দয়া করে দেওয়া হয়েছে। আমি খবর নিয়েছি বিভিন্ন জায়গায় বলা হয়েছে ডিপি স্টেটের পক্ষ থেকে বিএনপি কে হাতে পায়ে ধরে আপনার এই কারসাজি করে ভোট বাণিজ্য করে সান্ধ্যকালীন ভোট, রাত্রিকালীন ভোট বিভিন্ন ভাবে এদেরকে জিতিয়ে আনা হয়েছে। এনসিপি কে 7টা সিট দেওয়া হয়েছে। তো আওয়ামী লীগ নাই, সান্ধ্যকালীন রাত্রিকালীন ভোটে আপনারা মাত্র 7টা সিট পেয়ে জিতে আসছেন। আপনাদের ক্রেডিবিলিটি তো আমরা জানি, আপনাদের কোনো ক্রেডিবিলিটি বাংলাদেশের কোথাও নাই, বাংলাদেশের বাইরেও আপনাদের কোনো ক্রেডিবিলিটি নাই। সুতরাং এনসিপি এটি ভালো করেই বোঝে। যখন বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা যখন বলছেন আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন, এরপরে এনসিপির নেতাদের আপনার সারেগামা বাদানি শুরু হয়ে গেছে। তারা হচ্ছে এখন সকাল বিকাল সারেগামা করছে, কারণ তারা জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন এখন অ্যাক্টিভ হচ্ছে, জননেত্রী শেখ হাসিনা যদি দেশে চলে আসেন, আর আওয়ামী লীগ যেই হারে অ্যাক্টিভ হচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রতিদিন মিছিল করছে। শুক্রবার দিন আমি যতটুকু জানি সারা বাংলাদেশে 200 জায়গায় মিছিল হয়েছে। তারপর হচ্ছে এবং মিছিলগুলি আগের মতো ওই যে আপনি দেখবেন 2024-এ 25-এ মিছিল হতো, ছেলেরা দৌড়ে দৌড়ে চলে যেত, জয় বাংলা স্লোগান দিচ্ছে, দৌড়ে দৌড়ে স্লোগান দিচ্ছে, কারণ তখন মবের ভয় ছিল, মব করতো, ধরে পিটিয়ে মেরে ফেলতে, দেশে কোনো বিচার ছিল না। তো এখন এই মব মানুষ আর কত করবে? মানুষ এখন মবকে সঙ্গ দেওয়া বন্ধ করে দিয়েছে। শুধু পার্টিকুলারলি জামাত শিবিরের একটা গ্রুপ বা বিএনপির একটা গ্রুপ যারা চাঁদাবাজির সাথে জড়িত, এরা ছাড়া এখন আর কেউ মবের সাথে জড়িত না। তো এখন মানুষজন আর মবকে সাপোর্ট করে না। এখন মবের ভয়টা একটু কমাতে আপনি দেখবেন, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আর মবকে ভয়ও করে না। এখন তারা ওই মবের ভয় কাঁধিনেই তারা রাস্তায় নামে, পুলিশ গ্রেপ্তার করবে এটা জেনেই তারা রাস্তায় নামে। আপনি দেখবেন গতকাল বা গত পরশুদিন একজন ভদ্র মহিলাকে, আন্টি, একজন খালাম্মা টাইপ বয়সের একজন ভদ্র মহিলাকে ধরে তাকে জোর করে গতকালকের ঘটনা, হ্যাঁ, গতকালকের ঘটনা, জোর করে টেনে হিচড়ে তাকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে ইনসিডেন্ট গুলি আমরা দেখছি, এই ইনসিডেন্ট গুলি কিন্তু তাদের কি বলে দেউলিয়াত্ব প্রমাণ করে, যে এই বিএনপি দেউলিয়া হয়ে গেছে, এনসিপি দেউলিয়া হয়ে গেছে। তাদের যদি সমর্থ থাকতো আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবেই তারা যেটাকে বলে আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবেই তারা মোকাবেলা করতো। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মবের ভয় দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে তারা আওয়ামী লীগকে কন্ট্রোল করার চেষ্টা গত 2 বছর করেছে। আমি মনে করি না বাংলাদেশ আওয়ামী লীগকে আর মবের ভয় দেখিয়ে, প্রশাসনের ভয় দেখিয়ে কন্ট্রোল করা আদৌ সম্ভব হবে। এমত অবস্থায় এনসিপি যে পালাচ্ছে, শুধু পালাচ্ছে না, আপনাকে বিপুল ভাই কিছু তথ্য দেই, আপনি হয়তো জানবেন যে সুইজারল্যান্ডে আপনি প্রায় $900 মিলিয়ন জমা পড়েছে সুইজারল্যান্ডে এখন পর্যন্ত এই বছর। $900 মিলিয়ন এরা কারা জমা রেখেছে বাংলাদেশ থেকে, আপনার কি মনে হয়? তারপর হচ্ছে দুবাইতে এনসিপির লোকজনদের শত শত হাজার হাজার কোটি টাকা ওখানে ইনভেস্টমেন্টের আমরা খবর পাচ্ছি। সুইজারল্যান্ডে খবর পাচ্ছি। পর্তুগালে $100,000 হলে পর্তুগালে সিটিজেনশিপ কেনা যায়। আমরা এখন দেখছি এনসিপির লোকজন সব পর্তুগালে দৌড়াচ্ছে। আর আসিফ মাহমুদ ভুইয়া, সজীব ভুইয়া যে উপদেষ্টা ছিল এনসিপির পক্ষ থেকে, এই ছেলে তো উপদেষ্টা হওয়ার প্রথম মাসেই সুইজারল্যান্ড ভিজিট করেছে আসিফ নজরুলকে সাথে নিয়ে, আপনার মনে থাকবে। তো তারা তো মানে সরকারে এসেই প্রথম মাসেই সুইজারল্যান্ডে চলে গেছে, কারণ তারা জানে লুটপাটের টাকাগুলি দেশে রাখা যাবে না, এগুলি দেশে পাচার করতে হবে। তো এনসিপি পালানোর নিয়ত করেই এনসিপি গঠিত হয়েছে। এনসিপি এই দেশে থাকবে না, থাকা সম্ভব না। এনসিপি বাংলাদেশ আওয়ামী লীগ যত স্ট্রং হবে, যত অ্যাক্টিভ হবে, এনসিপি দেখবেন দ্রুত উইক হবে, দুর্বল হবে, এবং একদিন বাংলাদেশ আওয়ামী লীগ যখন আবার তার স্বরূপে ফিরে আসবে, আপনি বাংলাদেশে এনসিপির চিহ্ন খুঁজে পাবেন না। ধন্যবাদ বিপুল ভাই। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আমাদের। আর তানভীর হায়দার ভূঁইয়া, এনসিপি পালাচ্ছে, আপনি তো বলছিলেন আগে আওয়ামী লীগের পার্ট, আওয়ামী লীগ আসছে না আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ আছে সেটার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। আসছে বলতে হচ্ছে যে মিছিল, মিটিং, তৎপরতা এইসব নিয়েই আমরা আসছে বলতে চাচ্ছি। তো সেই এনসিপি পালাচ্ছে কেন? আমি আপনার এই প্রশ্নের উত্তরটাই জাস্ট একটু পরে আসি। আজকে আমাকে মেসেঞ্জারের একজন লাল বদর হোক বা যেই হোক, একজন একটি কবিতা শেয়ার করেছে। এখন তারা বলতেও পারছে না যে 24-এর 5ই আগস্ট ঘটিয়ে তারা কতটা অনুতপ্ত, বা এই যে সর্বনাশা 5ই আগস্ট বাংলাদেশের মাটিতে এসেছে, এই সর্বনাশা 5ই আগস্ট বাংলাদেশের জন্য আসলে কতটা ভয়ঙ্কর সেটা তারা এখন প্রকাশও করতে পারছে না। তারপরে অনেকটা কবিতার মতো করে লিখেই তিনি আমাকে জিনিসটা পাঠিয়েছেন
তো আমি ওনার নাম না উচ্চারণ করে জিনিসটা একটু পড়ছি, যদি আপনার একটা মিনিট আমাকে বেশি সময় দেন। আবারও আমাদের সর্বনাশ হয়ে গেছে তারাপদ বাবু, কবিতার নাম। যে মহিলাকে পচা স্বৈরাচারী ভেবে আমরা দিনের পর দিন গালি দিয়েছি, সে ছিল বড়জোর একজন নিয়মতান্ত্রিক কর্তৃত্ববাদী, কখনো আবার ইস্ট এশিয়া মডেলের একজন উন্নয়ন একনায়ক। আর যাদের বিজয়কে আমরা স্থূলভাবে দ্বিতীয় স্বাধীনতা বলেছিলাম, নতুন যুগের মুক্তিযোদ্ধা উপাধি দিয়েছিলাম যাদের, এখন দেখছি তারাই আসলে গণতন্ত্রের ছদ্মবেশে একজন মেটিকুলাস ফ্যাসিস্ট। যে লোকটিকে নম্র, ভদ্র, মহৎ, পরোপকারী ঠাউরে সবাই ধন্য দিয়েছে, দার্শনিক রাজা হবেন করে যাকে বৃদ্ধ বয়সে দেশের দায়িত্বে বসিয়েছে, সেই মানুষেরই গলার সোনার মেডেল ক্রমশ গোল থেকে ডিম্বাকৃতির হয়ে জাতির দুর্ভোগ পায়ুপথেই ঢুকে চলেছে। আমরা মূলত যে ডিমটাকে ময়ূরীর ভেবে তা দিয়েছি, তার আদতে নির্জলা রাসেল ভাইপারের মতো ফুসফাস ঢুসঢাস করা শুরু করেছে। ওই দেখো শুয়ের পাছায় একটা ফুটু বলে চেঁচিয়ে আমাদের বিভ্রান্ত দৃষ্টি রিসেট করে মাঝখানে দিয়ে ঝাঁঝরা নিতম্বের মুনাফেক চালুনি আমাদের ঘরে ঢুকে গেছে। আমাদের জয় বাংলা ইনকিলাব জিন্দাবাদ হয়ে গিয়েছে, আমাদের গণভবন জাদুঘর হয়ে গেছে, আমাদের 32 নাম্বার পুরে ছাই হয়ে গেছে, আমাদের মুক্তিযুদ্ধ আর সংবিধান মুজিববাদী হয়ে গেছে, আমাদের 15ই আগস্ট ডিজে পার্টির লুঙ্গির ড্যান্স হয়ে গেছে, আমাদের বাউল গান কাওয়ালি হয়ে গেছে, আমাদের টিএসসি গাবতুলির গরুর হাট হয়ে গেছে, আমাদের মেধাবীরা রাজাকার হয়ে গেছে, আর খুনি ডালিম হিরো ডালিম হয়ে গেছে, আমাদের বাংলাদেশ বাংলাস্তান হয়ে গেছে। আসলেই আমরা বুঝতে পারিনি আমাদের সর্বনাশ হয়ে গেছে। এটাই হলো 24-এর 5ই আগস্ট। এই 5ই আগস্ট বাংলাদেশের সর্বনাশ হয়েছে, এবং এই সর্বনাশের ফলে এই যে এনসিপি নামক যে ভয়ঙ্কর এই কেউটে সাপগুলো, যে কেউটেরা বাংলাদেশের রাজনীতিতে সবল মেরেছে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে সবল মেরেছে, এই কেউটে সাপের বিষধর বাচ্চাগুলোকে এদেশের মানুষ পদদলিত করে দুমড়ে মুচড়ে তাদেরকে যতদিন না এই বাংলার মাটিতে দাফন করবে, ততদিন বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে না। এবং এই বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে হলে বাংলাদেশ বিরোধী সকল কেউটে সাপদেরকে আসলে পদদলিত করতেই হবে। সেজন্য আমি বারবার বলি, আমাদেরকে এই বাংলাদেশকে পুনরায় শত্রু মুক্ত করতে হবে, এবং এই শত্রু মুক্ত করতে হলে এই বাংলাদেশ যে এখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, এই পরাধীনতার শৃঙ্খল থেকে আমাদেরকে মুক্ত করতে হলে আমাদেরকে আরেকটি সংগ্রামের পথেই যেতে হবে। এখানে অন্য কোনো বিকল্প নেই। ওয়াকারের ভাষায় বলে দেই, there is no if and but, full stop। যে ওয়াকার, যার নেতৃত্বে এই বাংলাদেশটিকে ধ্বংস করা হয়েছে, এখনো পর্যন্ত ওয়াকারের নেতৃত্বে সমস্ত অপকর্ম চলছে। বাংলাদেশের রাজনীতিতে যে আজকে দুর্যোগের ঘনঘটা, তার পেছনে রয়েছে সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদ, এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে খামচে ধরেছে আজকে যে বিদেশি পরাশক্তিগুলো, তাদের পেছনেও রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদ। আপনারা একটা বিষয় নিশ্চিত থাকুন, সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদ ছাড়া বাংলাদেশে 5ই আগস্ট যেমন সংগঠিত সম্ভব ছিল না, তেমনি সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদ ছাড়া দেশ বিরোধী চুক্তি বলে আজকে যে অপশাসন, মব, নির্যাতন চলছে, সেটাও হওয়া সম্ভব না। কারণ তারা প্রত্যক্ষভাবে এই বাংলাদেশকে, স্বাধীনতার সপক্ষের মানুষগুলোকে পদদলিত করার, বাংলাদেশকে পুনরায় পাকিস্তানি ভাবধারা পরিচালনা করতে গিয়ে যত ধরনের মেকানিজম করা দরকার, সবকিছুই বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধানের প্রত্যক্ষ মদতে এদেশে পরিচালিত হচ্ছে। তাই আমি মনে করি আরেকটি সংগ্রাম আমাদের অনিবার্য, এবং এই সংগ্রাম গণতন্ত্রের জন্য, এই সংগ্রাম বাংলাদেশের মুক্তির জন্য, এই সংগ্রাম বাংলাদেশকে পুনরায় শত্রুমুক্ত করার জন্য। আমাদেরকে এখন বহিঃশত্রুর সাথে লড়তে হবে না। এই দেশের মধ্যে যারা বিগত 54-55 বছরে বাংলাদেশ বিরোধী অপশক্তি হিসেবে আজকে প্রতিষ্ঠিত হয়েছে 2024-এর 5ই আগস্ট পরবর্তী, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, এবং এই লড়াই সংগ্রামে আমাদের অনেক প্রাণ যাবে, আমাদের অনেক রক্ত ঝরবে। আমাদেরকে আবারও নিশ্চিত হতে হবে এই বাংলাদেশটি পুনরায় শত্রুমুক্ত হয়েছে, এবং এর নেতৃত্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষরাই দিবে। কারণ 30 লক্ষ শহীদের যে রক্তের ঋণ এদেশের মানুষের প্রত্যেকটি ইঞ্চিতে রয়েছে, এদেশের
প্রত্যেকটি জমিনের প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে রয়েছে, সে ঋণের দায়বদ্ধতা থেকে প্রতিটি মানুষ এদেরকে ধরবেই। এটা চিরন্তন সত্য। নেচার অফ জাস্টিস বলে একটি কথা আছে। যে ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন এরা বাংলার মাটিতে করেছে, বাংলার জমিনে করেছে, বাংলাদেশের উপরে করেছে, সেটা তাদেরকে ফেরত পেতেই হবে। তা না হলে পৃথিবী মিথ্যা, ধর্ম মিথ্যা, ইতিহাস মিথ্যা হয়ে যাবে। সুতরাং আমি মনে করি এই সকল দায়বদ্ধতা থেকে এদেশের মানুষ আবার জেগে উঠবে এবং এদেশের মানুষকে জাগতেই হবে। তা যদি না হয়, বাংলাদেশ, আফগানিস্তান, সিরিয়া হতে বেশি দিন লাগবে না। আমার সহ আলোচক ভাই যে কথাটি বলেছিলেন, ইরাক, লেবাননকে যেভাবে আমেরিকা তাদেরকে মানে তাদের দেশে যেভাবে ঢুকেছে গণতন্ত্রের দোহাই দিয়ে, নানা ধরনের মানবাধিকারের দোহাই দিয়ে, ঠিক একইভাবে তারা বাংলাদেশে ঢুকেছে। কিন্তু তাদেরকে বুঝতে হবে, এদেশ বঙ্গবন্ধুর দেশ, এদেশ বাঙালি সংস্কৃতির দেশ, এদেশ 30 লক্ষ শহীদের বাংলাদেশ। এটা ইরাক হবে না, এটা লিবিয়া হবে না। বাংলাদেশ বাংলাদেশে থাকবে। যারা সাময়িক সময়ের জন্য বাংলাদেশকে বাংলাস্তান বানানোর পরিকল্পনা করেছেন, তাদের মৃত্যু বাংলার জমিনেই ঘটবে এবং এটা এদেশের মুক্তিকামী সাধারণ মানুষের নেতৃত্বে হবে। এবং তখন ওই এনসিপির কেউ কেউ বলেন, জামাতের এই টিম, বি টিম, সি টিম, ডি টিম, যারাই বলেন, এবং বিএনপিতে যারা রাজাকার মোনা বিএনপি আছেন, যারা দেশপ্রেমিক বিএনপি না, যারা এখনো বিএনপির রাজনীতিকে নানা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, সেই সব নেতাকর্মীরা, তাদের অবস্থানও ঠিক একই অবস্থা হবে। আমি মনে করি বাংলাদেশকে বাঁচাতে দল মত নির্বিশেষে সকল মানুষকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। এখানে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। আমাদের দেশটিকে যদি আমরা ভালো না রাখতে পারি, আমরা সকলেই আমরা অসুস্থ হয়ে যাব। আমাদের নিরাপত্তা, আমাদের সন্তানদের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ এখন হুমকির সম্মুখীন। তাই সকলের কাছে উদাত্ত আহ্বান, এই দেশটিকে বাঁচাতে ঐক্যের কোনো বিকল্প নেই, সংগ্রামের কোনো বিকল্প নেই এবং প্রত্যেকটি নাগরিককে দল মত নির্বিশেষে যেখানে আসেন না কেন, দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, আমাদের মুক্তিযুদ্ধের শহীদের রক্তের ঋণ যে রয়েছে আমাদের উপরে, তার প্রতি অনুগত থেকে পুনরায় বাংলাদেশকে বাঁচানোর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এই যুদ্ধ আমাদের অনিবার্য, এই যুদ্ধ আমাদের জয় হতেই হবে, আমাদের এর কোনো বিকল্প নেই। ধন্যবাদ। একেবারেই আমি একটা প্রশ্ন আপনাকে করেছিলাম যে আমাদের বিষয়ের সাথে রিলেটেড, তাইলে এই এনসিপিরা পালাচ্ছে, এই জায়গাটায় আপনার বক্তব্য এটা শুনছিলাম মোল্লা হকের কাছ থেকে, আপনি কিভাবে দেখছেন, আসলে কি পালাচ্ছে এরা? এরা পালিয়ে যাবে কোথায়? এদের জায়গা কোথায়? আর এনসিপি আছে কয়জন বাংলাদেশে? এনসিপি আছে কয়জন? আমাদের এই হাত মুষ্টিবদ্ধ করলে মুষ্টির মধ্যে যতটুকু জায়গা আছে, এতটুকু জায়গার লোকজনও নাই এনসিপিতে। বাংলাদেশের 18 কোটি মানুষের হাত যখন মুষ্টিবদ্ধ হবে, সেখানে এনসিপির তো আসলে পালানোর আর কোনো পথ থাকবে না। এনসিপির রাজনৈতিক অপমৃত্যু বাংলার মাটিতে নিশ্চিত। শুধু এনসিপি কেন, যারা 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে ঘটিয়েছে, যেসব সুশীল বলেন, বুদ্ধিজীবী বলেন, পেশাজীবী বলেন, নানাভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, এদের সকলের রাজনৈতিকভাবে এদেশের মানুষ অপমৃত্যু ঘটাবেই। কারণ বাংলার মানুষ তাদের ঋণের দায় বেশি দিন বহন করে না। ঋণ মুক্ত বাংলাদেশ হবেই। যেভাবে 75-এর 15ই আগস্ট খুনিদেরকে ফাঁসিতে ঝুলিয়ে বাংলাদেশ ঋণমুক্ত হয়েছে, যেভাবে রাজাকারদের ফাঁসিতে ঝুলিয়ে বাংলাদেশ ঋণমুক্ত হয়েছে, 24-এর 5ই আগস্ট যারা ঘটিয়েছে সেই সব জুলাই সন্ত্রাসীদেরকে বাংলার মাটিতে আইনিভাবে মোকাবেলা করে তাদেরকে বাংলাদেশের মানুষ ফাঁসি নিশ্চিত করে বাংলাদেশ ঋণ মুক্ত হবেই। এটাই হলো চূড়ান্ত সত্য এবং সেটাই ঘটবে বাংলাদেশে, টুডে অর টুমোরো। ধন্যবাদ। সঙ্গে থাকুন। ডক্টর মোল্লা হক, ডিএমপি মহানগর পুলিশ একটি বিবৃতি দিয়েছে আজকে, বিভিন্ন গণমাধ্যমে সেটি প্রকাশিত হয়েছে, আপনার নজরেও পড়েছে নিশ্চয়ই। এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীগুলোকে বিশেষ সতর্কতা তারা জারি করেছে এবং তারা এটাও বলছে যে কোনো আশঙ্কা নেই, তবে সতর্কতা জারি করেছে। এই সতর্কতা কেন? সরকারের ভিতর থেকে কি আসলে কোনো ধরনের হচ্ছে কিনা যে আওয়ামী লীগ দ্রুতই রাজপথ তাদের নিয়ন্ত্রণে নিবে, এমনটা মনে হচ্ছে কিনা? যে যদিও আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বছরই পুলিশ বলছে আমাদের সারা বছরই বিভিন্ন কর্মসূচি থাকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে প্রশ্নের জবাবে। তবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা সতর্ক অবস্থানে আছেন, সারা দেশেই সতর্ক হচ্ছে, চেকপোস্ট বাড়ানো হয়েছে, টহল বাড়ানো হয়েছে। তো একটি রাজনৈতিক দলের কার্যক্রম চালাতে একে তো নিষিদ্ধ, তারপর তারা কোন সহিংসতা ছাড়াই
এই কার্যক্রম চালাচ্ছে, সেখানেও বেশ কড়াকড়ি দেখা যাচ্ছে। জি, বিপুল ভাই, আপনি যেটা জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে আসলে আপনি খুব ভালো করেই জানেন যে আওয়ামী লীগ এখন প্রচন্ড রকমের মোটিভেটেড। আওয়ামী লীগ এখন প্রাণবন্ত। আওয়ামী লীগ তৃণমূলে অত্যন্ত অ্যাক্টিভ, এবং আওয়ামী লীগ জেগে উঠেছে যেটা বলতে পারেন। এবং এমত অবস্থায় আমরা সারা বাংলাদেশের এমন কোনো হয়তো জেলা নাই যেখানে আওয়ামী লীগের কোনো না কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাইনি। গত ২ বছর আমরা শুধু অনলাইন অ্যাক্টিভিটি গুলা দেখতে পেয়েছি বেশি, এবং মেজর সিটি গুলাতে আমরা মিছিল দেখতে পেয়েছি, র‍্যান্ডম মিছিল দেখতে পেয়েছি, র‍্যান্ডম অ্যাক্টিভিটি দেখতে পেয়েছি। আমরা হয়তো দেখেছি যে আওয়ামী লীগ হয়তো না, বাট বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমি ব্রডলি তাদেরকেও সাথে নিব, যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, যারা বুঝতে পেরেছে যে এনসিপি, জামাত, শিবির, বিএনপি এরা সবাই একই গ্রুপ, এরা সবাই এন্টি লিবারেশন গ্রুপ। এমনকি বিএনপি যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলে দাবি করে, যাদের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতার ঘোষক জিয়া লও 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 সালাম বলে যে দলটি গঠিত হয়েছে, সেই দল আজকে যখন মুক্তিযোদ্ধাদের প্রোটেকশন দিতে ব্যর্থ হয়, সেই দল যখন ২/৩ সংসদ সদস্য নিয়ে সংসদে প্রবেশ করার পর প্রথম অধিবেশনে যখন স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী, রাজাকারদের বিষয়ে শোক প্রস্তাব আনা হয়, তারা যখন সেই প্রস্তাব মেনে নেন, সেই প্রস্তাব ঠেকিয়ে দিতে ব্যর্থ হন। যদি তারা সকালে বলেন পুলিশ হত্যার বিচার করব, বিকালে বলেন না পুলিশ হত্যার বিচার করা যাবে না, তো বোঝা যায় যে তারা আসলে কারো না কারো কাছে মুচলেখা দিয়েই তারা সরকারে এসেছেন। মুক্তিযুদ্ধকে ধারণ করা তাদের পক্ষে সম্ভব নয়। তো এমত অবস্থায় সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে, বুঝে গেছে যে মুক্তিযুদ্ধকে ধারণ করে, বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের প্রতি ভালোবাসা ধারণ করে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ। তো এই জন্য যারা অনেকেই আমাকে বলেছেন যে আগে আমি আওয়ামী লীগকে পছন্দ করতাম না, আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিটি পছন্দ করতাম না, আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীর পার্সোনাল অ্যাক্টিভিটি পছন্দ করতাম না, কিন্তু এখন আমি আওয়ামী লীগকে চাই। বাংলাদেশকে যদি এক্সিস্টেন্ট করে রাখতে হয়, যদি বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, যদি স্বাধীনতার অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, যদি লিবারেশন অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, বাংলাদেশকে যদি একটা স্বাধীন, একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখতে হয়, তাহলে আওয়ামী লীগকে লাগবে। কারণ ইতিমধ্যে জনগণ জানে যে আমেরিকার সাথে গোলামির চুক্তি হয়েছে। বাংলাদেশের পকেটে টাকা নেই। জননেত্রী শেখ হাসিনা মানুষের কাছে ভিক্ষা করে, বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে, ধার করে উনি ৩৩,০০০ কোটি টাকা দিয়ে পদ্মা সেতু বানিয়েছেন, পৃথিবীর ১৩তম বৃহত্তম সেতু। এই সেতুটি আমরা জানি যে প্রায় ২৭টি জেলার লোককে ঢাকার সাথে জড়িত করেছে। মানুষজন আগে ২৪ ঘন্টা, ২৫ ঘন্টা, ২ দিন সময় লেগে যেত তাদের অসুস্থ মানুষকে ঢাকায় আনতে। তাদেরকে লাশ নিয়ে ঢাকা থেকে তাদের জেলায় যেতে ২ দিন লেগে যেত কখনো কখনো, যখন ঝড় বৃষ্টির সময় আসতো। নরমাল সময়ে তারা অনেকে ১৭-১৮ ঘন্টা, ২০ ঘন্টা লেগে যেত। সেই জায়গায় এখন তারা ১০ মিনিটের মধ্যে পদ্মা সেতু পার হয়ে যান। তো এই যে একটা বিশাল উন্নয়ন জননেত্রী শেখ হাসিনা করে গেছিলেন, তারা বলেছে কি? তারা বলেছে শেখ হাসিনা নাকি দুর্নীতি করেছেন। এই যে আজকে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, যেটা সারা বাংলাদেশকে আগামী হয়তো কয়েকশো বছর মানুষকে বিদ্যুৎ দিয়ে যাবে, সেটার ব্যাপারে বলেছে শেখ হাসিনা নাকি $৫ বিলিয়ন দুর্নীতি করেছেন। অথচ সেই রসাটম কোম্পানি, রাশিয়ার সরকার বলছে এখানে তো কোনো টাকা পয়সার লেনদেনই হয় নাই, এভরিথিং হ্যাপেন ইন কাইন্ড, এখানে হইতেছে সবকিছু রাশিয়া। তো যাই হোক, আমি ওই ব্যাপারে যাবো না। আমি যাবো যে আজকে গোলামের চুক্তিতে দেখেন শুধু একটা কন্ট্রাক্ট, বিমান ১৪টা বিমান কিনবে ৪৫,০০০ কোটি টাকা। এই ৪৫,০০০ কোটি টাকা তো আমার দেশে নাই। এই টাকা আপনি কোত্থেকে দিবেন? তো এই টাকা আগামী ২-৩ জেনারেশন ধরে আমেরিকাকে দিতে হবে। আজকে আমেরিকার কাছ থেকে গম কিনতে হচ্ছে, চাল কিনতে হচ্ছে, সয়াবিন কিনতে হচ্ছে। পিটার হাস, আমেরিকান অ্যাম্বাসেডর, জীবনে কোনোদিন ব্যবসা করে নাই। সেও সেদিন একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে এসে এখন বাংলাদেশকে গ্যাস সাপ্লাই দেয় নর্মাল দামের চেয়ে $50 বেশি করে, প্রতি ঘনফুট মনে হয় $50 বেশি করে চার্জ করে সে। এখন সে সকাল বিকাল মহেশখালীতে যাতায়াত করে, কারণ আমেরিকান ঘাঁটি হবে বাংলাদেশের মহেশখালীতে। শেখ হাসিনা মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরি করে গেছেন, এখন সে গভীর সমুদ্র বন্দর ব্যবহার করবে আমেরিকা। তো এখনো আরাকান আর্মির ম্যাপে চট্টগ্রামের অংশ দেখা যায়। এখনো চিকেন নেক ভারতের সাথে, ওখানে আপনার আইএসআই এর লোকদের তৎপরতা আছে, আপনি জানেন কিনা জানি না। আইএসআই এর লোকজন বিনা রেজিস্ট্রেশনের গাড়িতে মোটরসাইকেলে করে চিকেন নেকের আশেপাশে রংপুর অঞ্চলে ঘোরাফেরা করছে। তারা ইন্ডিয়ার সাথে আমাদের একটা গন্ডগোল লাগাই দিবে, মায়ানমারের সাথে একটা গন্ডগোল লাগাই দিবে, এই দেশটার একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে এই দেশটার একটা ভিক্ষুক জাতিতে পরিণত করে এখান থেকে যাবে পাকিস্তান। তো এই যে পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখন সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ছাড়া আর বিকল্প দেখে না।
আপনি বিশ্বাস করেন শুধু আওয়ামী লীগ না, সাধারণ জনগণ যারা আওয়ামী লীগকে পছন্দ করতো না, আমি আমার এক বন্ধুর কথা বলি, আমার পরিবারের লোকজন কথা বলি, তারা গত 16 বছর আওয়ামী লীগের সমালোচনা করেছে। এখন বলে ভাই আমরা তো ভুল করছি, আমরা ভুল করছি, এখন যে চাঁদাবাজি চলতেছে ভাই আমরা বাঁচতে পারতেছি না। যে চাঁদাবাজির চোটে পুকুর দখল হয়ে যাচ্ছে, জমি দখল হয়ে যাচ্ছে, ব্যবসা কেন্দ্রে আইসা আমার দৈনিক যা লাভ না তার চেয়ে বেশি চাঁদা দাবি করতেছে। আপনি হয়তো, আমি এটা নিয়ে হাসাহাসি করেছি গতকাল পরশু দিনের এক টক শোতে। গাজীপুর মহানগরের এক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাতুল, সে বলছে স্বয়ং তারেক জিয়া আসলো কোনো লাভ নাই, আমার চাঁদা আমাকে দিতেই হবে। তারেক জিয়ার পর্যন্ত বেল নাই, একটা ওয়ার্ড ছাত্র দলের সভাপতি এই লেভেলে পৌঁছায় গেছে। এত এত মানে ডেঞ্জারাস লেভেলে চাঁদাবাজি চলতেছে বাংলাদেশে, মানুষের নাবিশ্বাস উঠে গেছে। জি, এমত অবস্থায় মানুষজন চাচ্ছে জনতা শেখ হাসিনা আসুক। তো জনগণ স্বতঃস্ফূর্ত ভাবেই কিন্তু অ্যাক্টিভিটি করছে। এই যে মা রাস্তায়, আপনি কিন্তু দেখবেন দুইটা মিছিলে, এক মিছিলে মা তার ছেলে কিনে নেমেছেন, আরেক মিছিলে এক ভদ্র মহিলা নেমেছেন, তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি দেখেছেন। তো এই যখন মায়েরা রাস্তায় নেমে আসে, আপনি দেখবেন 2024-এর 5ই আগস্টের আগে মায়েরা কিন্তু রাস্তায় নেমেছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, তাদেরকে ভুল বুঝিয়ে ষড়যন্ত্র করে প্রতারণা করে রাস্তায় নামানো হয়েছিল। তো এইবার কিন্তু মায়েরা প্রতারণায় না, বাংলাদেশের আসল পরিস্থিতি অনুধাবন করেই তারা রাস্তায় নামতেছে। তারা বুঝতে পারতেছেন এই দেশকে বাঁচাইতে হইলে, এই দেশের সার্বভৌমত্ব বাঁচাইতে হইলে, এই দেশকে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বাঁচাইতে হইলে ভারত, মায়ানমার, চীন, রাশিয়া, আমেরিকা, টার্কি, এই বিভিন্ন দেশের তাদের বিভিন্ন যেই অ্যাক্টিভিটি এবং তাদের যে স্বার্থ রক্ষা, এগুলি দেখতে গেলে বাংলাদেশ শেষ। বাংলাদেশ আগামী 50, 60, 100 বছরের জন্য বাংলাদেশ কাঙ্গাল হয়ে যাবে। পাকিস্তানের লোকজন এখনো বলতেছে যে আমাদের তো 4 কোটি রেজিস্টার্ড ভিক্ষুক, আমরা বাংলাদেশকে কি দিব? আমাদের 4 কোটি রেজিস্টার্ড ভিক্ষুক পাকিস্তানে। তো সেই জায়গায় এখন কি আপনারা তাহলে বাংলাদেশে এসে বাংলাদেশেও 4 কোটি রেজিস্টার্ড ভিক্ষুক বানাবেন? এটাই তো প্ল্যান চলতেছে ভবিষ্যতে। এখন দেখেন, আগে আমরা বিদেশ থেকে টাকা পাঠাইতাম কন্টেন্ট ক্রিয়েটররা, বাংলাদেশে আপনি জানেন কিনা জানি না ভাই, বিপুল ভাই, বাংলাদেশে কিন্তু সেকেন্ড লার্জেস্ট ফ্রিল্যান্সার আছে পৃথিবীতে বর্তমানে। ইন্ডিয়া হচ্ছে ফার্স্ট, বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ফ্রিল্যান্সার। যত গ্রাফিক্স, আমি নিজে অস্ট্রেলিয়াতে আমার কোম্পানির জন্য যত লোগো বানাই, ওয়েবসাইট বানাই, কন্টেন্ট বানাই, এই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা বানায় দেয় কম পয়সায়। তো এমন না যে আমরা দয়া করতেছি, এটা বাংলাদেশিরা কম্পিটিটিভ পয়সা দেয় বলে আমরা বাংলাদেশি ফ্রিল্যান্সারদের কাছ থেকে আমরা কাজ করে নিয়ে আসি। এই যে ফ্রিল্যান্সাররা বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে আসতো, জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় যে লেভেলের ইন্টারনেট বাংলাদেশকে দিয়েছে, আমি মাঝে মধ্যে অস্ট্রেলিয়াতেও এই ইন্টারনেট পাই না যেটা আমি ঢাকাতে বসে পেয়েছি, যে স্পিডের ইন্টারনেট, যেটা খালেদা জিয়া বলেছিলেন দেশের তথ্য পাচার হয়ে যাবে, আমাদের অপটিক ফাইবারে যুক্ত হওয়ার দরকার নাই। তো একজন অশিক্ষিত মহিলা তো এটাই বলবেন, কারণ ওনার ধারণা নেই। অথচ শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে হাই কানেক্টিভিটিতে জয়েন করেছে। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা রিয়েল টাইমে পৃথিবীর সাথে যোগাযোগ করে, পৃথিবীতে এক্সপোর্ট করে, সেই টাকা কিন্তু বাংলাদেশে আসতেছিল। এখন এই যে নুরুল হক নুরু, যাকে মন্ত্রী বানানো হয়েছে, সে 7.5% ট্যাক্স ধার্য করেছে কন্টেন্ট ক্রিয়েটরদের টাকার উপরে। এখন কন্টেন্ট ক্রিয়েটররা টাকা আনবে কিভাবে? তারা এখন হুন্ডির মাধ্যমে টাকা আনবে, বাংলাদেশ ব্যাংকে টাকা ঢুকবে না, রিজার্ভ কমে যাবে। এই জিনিসপত্রগুলি ভাবার তো সেই জায়গায় শেখ হাসিনা তাদেরকে প্রণোদনা দিত 2.5%, যে তোমরা বিদেশ থেকে টাকা আনো, আমি 2.5% টাকা দিব। তো এই যে দেশটাকে একটা ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে নেওয়া হয়েছে, মানুষজন রাস্তায় নামবেই। আপনি এটা এই ডিএমপি কমিশনারও জানে যে মানুষজন রাস্তায় নামবেই। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা জিনিস কিন্তু গত 2 বছর ধরে বলা হচ্ছে যে আমরা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করব না, আমরা জ্বালাও পোড়াও বিশ্বাস করি না, আমরা ভাঙচুরে বিশ্বাস করি না, আমরা দেশের জায়গা সম্পত্তি, মেট্রো রেল যে পুড়িয়ে দেওয়া হয়েছিল, পিটিপি পুড়িয়ে দেওয়া হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল, আমরা ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাস করি না। কারণ এই বিটিপি, এই মেট্রো রেল, এই পদ্মা সেতু, এই টানেল, এগুলো আমরা বানিয়েছি, এগুলো তো আমরা ভাঙতে দিব না। আমরা তো দেশের সম্পত্তি নষ্ট করে রাজনীতি করব না। এবং এখন পর্যন্ত বিপুল ভাই একটা ইনসিডেন্ট দেখাইতে পারবেন না যে আওয়ামী লীগ কোথাও একটা পেট্রোল বোমা মারছে, আওয়ামী লীগ কোথাও একটা ঘর ভাঙচুর করছে, আওয়ামী লীগ একটা লোক খুন করছে, আপনি দেখাইতে পারবেন না। আওয়ামী লীগ বলতেছে আমরা জনগণের সমর্থন নিয়ে, আমরা মাঠের রাজনীতি নিয়ে আমরা ফিরবো। তো এই যে জনগণের সমর্থন, সেটা কিন্তু রাস্তাতে রিফ্লেক্টেড হচ্ছে এবং ভবিষ্যতে হবে। যেহেতু আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে না মিছিল ছাড়া, এই জন্য ডিএমপি কমিশনার হয়তো অ্যাসিওর করেছেন যে দেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হওয়ার আশঙ্কা নেই। তবে আওয়ামী লীগ মাঠে ছিল, আওয়ামী লীগ মাঠে থাকবে, ইনশাল্লাহ আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে মাঠে ফিরবে। ধন্যবাদ বিপুল।